আসসালামু আলাইকুম। কি চমক আসছে লন্ডন থেকে, এই প্রশ্ন এখন অনেকের মনে। তার কারণটি হচ্ছে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের একটি বৈঠক হতে পারে লন্ডনে, সেই গুঞ্জনটি এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মোটামুটি অনেকখানি নিশ্চিত যে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে আগামী 13ই জুন শুক্রবার সকালের দিকে লন্ডনে। এবং সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির যে সভাটি ছিল, সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেই এই বৈঠকের কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার মধ্যকার যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং তিনি এও জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার প্রেস উইং বা তার দপ্তরের মাধ্যমে তার সঙ্গে যে যোগাযোগ করা হয়েছিল বৈঠকের জন্য, তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তাদের মাধ্যমেই সব দিনক্ষণ নির্ধারিত হয়েছে। নিঃসন্দেহে এই বৈঠকের উপরে নির্ভর করছে দেশের শুধু আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ নয়, সামগ্রিক ভবিষ্যৎই এই বৈঠকের উপর নির্ভর করছে। বিএনপি তার দূরদর্শিতার পরিচয় কতটুকু দিতে পারবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা বিএনপিকে বা তারেক রহমানকে হিপনোটাইজ করে নিজের টাইম ফ্রেমের মধ্যেই বা নিজের যেই লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিএনপিকে বাগে আনতে পারবে, সেগুলি এখন দেখার বিষয়। কে কাকে কতটুকু ঘায়েল করতে পারেন নিজের অবস্থান থেকে। এবং যেটি জানা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমানের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানানো হতে পারে এবং সেখানে তারা অনড় থাকতেও পারেন, তারেক রহমান অনড় থাকতেও পারেন। তবে এসব সম্পর্কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। প্রশ্ন হচ্ছে, তাহলে কি বিএনপি পিছু হচ্ছে? গত 10 মাস ধরে আমরা যে বিএনপির কখনো কখনো তর্জন গর্জন, কখনো শীতল বাক্য, কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অতিমাত্রায় আস্থাশীল হওয়া, তাকে সম্মানের জায়গায় রেখে সবকিছু এগিয়ে নিয়ে যাওয়া বিএনপির যে বক্তব্যগুলো, সেই জায়গা থেকে আসলেই এই যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে আমরা যদি ফেব্রুয়ারি মেনেও নেওয়া হয়, সেটিকে আমরা বিএনপির জন্য পিছু হটা বলবো কিনা। আমি মনে করি যে ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যে খুব বেশি পার্থক্য নেই, এবং যে উদ্দেশ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি নানান কারণে বিভিন্ন পর্যায়ের এবং আবহাওয়ার দিক থেকে ডিসেম্বরকে বেছে নেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে ফেব্রুয়ারি একেবারে খারাপ সময় নয়। কিন্তু যদি আমরা এমন প্রশ্ন করি, তারেক রহমানের প্রস্তাবটি ডক্টর ইউনূস মেনে নিলেন, তারপরও কি তার উপর আস্থা রাখা যায়? এটি আমি বিএনপির যে বক্তব্য সেই বক্তব্যের সূত্র ধরে বলছি। তার কারণ বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে একাধিকবার বলা হয়েছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে কিনা সেটি বিবেচনা করে দেখার বিষয়। অর্থাৎ সরকারের নিরপেক্ষতা শুধু বিএনপির পক্ষ থেকে নয়, বিভিন্ন মহল থেকেই এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। ধরে নিলাম যে তারেক রহমান যদি ফেব্রুয়ারির প্রস্তাব দেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য, ডক্টর ইউনূস মেনে নিলেন, কিন্তু কোনো শর্ত দিবেন কিনা, এই জন্য ওই শর্তের কথা বলছি। বর্তমান সরকারের অন্যতম মূল উদ্দেশ্য এই মুহূর্তে, এবং এই সরকার যাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, ডক্টর ইউনূসের ভাষায় তার নিয়োগকর্তা যারা জুলাইয়ের বা আগস্টের আন্দোলনকারী বা জাতীয় নাগরিক কমিটি এনসিপির যে নেতারা, তাদের যে মূল লক্ষ্য জুলাই সনদ ঘোষণা করা। যদি জুলাই প্রোক্লেমেশন ঘোষণার টার্গেট তাদের থাকে, সেক্ষেত্রে বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোন শর্তে বেঁধে দিতে পারেন কিনা যে তোমাদেরকে এটি মেনে নিতে হবে। তার কারণ এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি একবার ঘোষিত হলে
রাষ্ট্রের সবকিছু উল্টো পাল্টা হয়ে যাবে, খুব স্বাভাবিক। নতুন সংবিধান গঠনের কথা আসবে। আবার আমরা দেখলাম স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি একদিন আগেই বললেন যে এখন নির্বাচন বা তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবে স্থানীয় সরকার নির্বাচন করা যায় কিনা। আমার কথা হচ্ছে বিএনপি ট্রাপে পা দিতে যাচ্ছে কিনা, স্পষ্ট করে বলি। এবং এই জুলাই প্রক্লেমেশন যদি ঘোষিত হয়, সেক্ষেত্রে নির্বাচন তো দূরের কথা, দেশের অনেক কিছু বদলে যেতে পারে যা আমরা কল্পনায় আনতে পারছি না। এটাও তো সত্য কথা যে গত ডিসেম্বরে যখন জুলাই প্রক্লেমেশন বা তারা যে নতুন ঘোষণা দিতে যাচ্ছিল, সংবিধান রহিত করে নতুন সংবিধান রচনা ইত্যাদি ইত্যাদি, আমরা অনেক কিছুই জানি যে সেটি শুধুমাত্র বিএনপির তুমুল আপত্তির কারণে ঠেকেছিল। এখন বিষয় হচ্ছে যে বিএনপি এই পর্যায়ে এসে তার অবস্থানটি সেই জায়গায় রাখতে পারবে কিনা বা রাখার জায়গা আছে কিনা। এখন আমরা এর মধ্যে বেশ কিছু জায়গায় দেখেছি বিএনপি নমনীয়তা, বিএনপি হাক ডাক দিয়েছে, অর্জন করেছে, কিন্তু সরকার বুড়ো আঙুল দেখিয়ে গেছে। যদি বলি যে সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন বিএনপি পক্ষ থেকে তোলা হয়েছে, তার মূল উদ্দেশ্য বা মূল জায়গাটি হচ্ছে যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদের যে পদত্যাগ দাবি করেছিল তাদের কি সরানো হয়েছে? হয়নি। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেক আগে থেকে শুরু হয়েছে, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এদের যোগাযোগ রয়েছে। ইভেন আমরা দেখলাম গত কয়েকদিন আগে একটি রেস্টুরেন্টে মুখ ঢেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করছেন। সাম্প্রতিক সময়ের সবচেয়ে তুমুল বিতর্কিত ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তার পদত্যাগ দাবি করেছিলেন বিএনপি নেতারা, সেটি মানা হয়েছে? হয়নি। এই যে নির্বাচনের ঘোষণা দেওয়া হলো এপ্রিলে, বিএনপি সহ যে 52টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে, তাদের কারোর সঙ্গে আলোচনা করা হয়েছে? হয়নি তো। আলোচনা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে, আলোচনা করা হয়েছে আটলান্টিকের ওপাশ থেকে যে ওহিগুলো নাজিল হয় যেসব ব্যক্তির পক্ষ থেকে, তাদের সঙ্গে। তখন তারা এই জাতীয় ভাষণ মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগেই তারা ডিসক্লোজ করে দিয়েছিল যে কি বলা হতে যাচ্ছে ভাষণে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল বিএনপি, যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তারা আর কোন রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করতে চায় না। তারা নির্বাচন কমিশন, সরকার কিংবা জনগণের উপরে ছেড়ে দেওয়ার কথা বলেছিল, সবকিছু মিলিয়ে। কিন্তু সরকার যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলো বিএনপি কে বুড়ো আঙুল দেখিয়ে, একের পর এক বিএনপি বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে। এর মধ্যে আর একটা ছোট কথা বা ছোট বিষয় আনতে চাই, মানে এত সব জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিভিন্ন পর্যায়ে নেতাদের বিরুদ্ধে, তারেক রহমান কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। না পেরে তিনি প্রশাসনের সহায়তা চেয়েছেন, প্রশাসনকে তাদেরকে আটক করার কথা বলেছেন, কিন্তু প্রশাসন বা সরকার তাদেরকে আটক করছে না। কেন? কারণটি হচ্ছে যে বিএনপি ইমেজ নষ্ট করা, এটা এখন ওপেন সিক্রেট। বিএনপি যে বিপদে পড়তে যাচ্ছে তার নমুনা বিএনপি বুঝতে মানে কতটা উপলব্ধি করতে পারছে আমরা জানি না। এবং 21শে মে সেনা প্রধানের বক্তব্যের পর, করিডোর, বন্দর, নির্বাচন ইস্যুর কথা বলার পরে, যখন সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেল, আমরা পদত্যাগ নাটক দেখলাম, তখন বিএনপিকে ডেকে মোটামুটি নিজের অবস্থানটা আবার পোক্ত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপিকে ব্যবহার করে। এবং এর মধ্যে দিয়ে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে বিএনপি সম্পর্কে, যে কেন বিএনপি তার কঠোর অবস্থানটি বজায় রাখতে পারল না, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়টা আদায় করতে পারল না, অথচ তাদেরকে ডক্টর ইউনূস ব্যবহার করলেন। এরকম অনেক বিষয় থেকে এটুকু বলা যায় যে বিএনপিকে সরকার ব্যবহার করছে, ট্রাপে ফেলছে বারবার। অনুধাবন করা না করা এটি একান্তই বিএনপির বিষয়। এবং আরো একটি বিষয় এর সাথে উল্লেখ করতেই হয়,
আওয়ামী লীগ সরকারে বা শেখ হাসিনার চাটুকার দালাল সাংবাদিক হিসেবে আমরা যাদেরকে চিহ্নিত করেছি, যে গণতন্ত্র কবর রচনা করতে বা গণতন্ত্রের কণ্ঠরোধ করতে এই সাংবাদিকরা দালালি করেছেন, এই ধরনের এক শ্রেণীর সাংবাদিক এরই মধ্যে ডক্টর ইউনূসের আশেপাশে ভিড়ে গেছেন, আর ডক্টর ইউনূস কাছে টেনেছেন, বা তারা ডক্টর ইউনূসের চাটুকারিতা করে নানান ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন, নানান ধরনের পদ পদবি এর মধ্যে নিয়ে নিয়েছেন। আমরা দেখেছি তাদের কারো কারো পক্ষ থেকে এখন বিএনপির জয়গান গাওয়া হচ্ছে বিএনপিকে কনভিন্স করার জন্য। বিএনপি দূরদর্শী সম্পন্ন রাজনৈতিক দল, বিএনপি কতটা দূরদর্শী সম্পন্ন রাজনৈতিক দল তা আগামীতে অচিরেই বোঝা যাবে। এবং এপ্রিলে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের বিরোধিতা যারা করছেন বুঝতে হবে তারা ফ্যাসিস্ট শক্তির অনুসারী বা ফ্যাসিস্টদের ক্ষমতা আনতে চায়, অর্থাৎ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। কি অদ্ভুত কথা, কথায় কথায় ভারত বিরোধিতা, কথায় কথায় মানে কিছু যৌক্তিক দাবি করলে সেটি আওয়ামী দালালি হয়ে যায়। যাই হোক, এখন এইগুলো বলে বিএনপিকে কাছে টানার একটি চেষ্টা, ঠিক আওয়ামী চাটুকার সাংবাদিক বা দালাল শ্রেণী যা আছে তাদের মতন করে এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে আসলে বিএনপি কি করতে যাচ্ছে। যদি সত্যি মনে করে থাকে দেশের স্বার্থে, তার দলের স্বার্থে এটি করা প্রয়োজন, বিএনপি করবে, নচেতে করবে না। আমার কথা হচ্ছে এই মুহূর্তে এই বৈঠকটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি দেশের আগামী সামগ্রিক ভবিষ্যতের জন্য একটা দিক নির্দেশনা হয়ে আসতে পারে, সেটি নেগেটিভ হোক পজিটিভ হোক। বাদ বাকি সিদ্ধান্ত নিশ্চয়ই তারেক রহমানের দূরদর্শিতার উপরে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 9 জুন তিনি লন্ডন সফরে যাচ্ছেন। মূল উদ্দেশ্য কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন, এই পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এর বাইরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা রাজা চার্লসের সঙ্গে তার বৈঠক হবে, কিন্তু মূল উদ্দেশ্য তো কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা। বিস্ময়কর বিষয় হচ্ছে, অবাক করা তথ্য হচ্ছে, যেই প্রতিষ্ঠান এই পুরস্কার প্রদান করছে কিংস ফাউন্ডেশন, কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে 2025-এর জন্য এই পুরস্কারে ভূষিত বা পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমাদের প্রধান উপদেষ্টার নাম নেই। তার মানে তিনি এই পুরস্কার পাচ্ছেন না। তাহলে তিনি কেন যাচ্ছেন? কেন সরকার থেকে এই প্রচারণা চালানো হয়েছে? নিঃসন্দেহে এই পুরস্কারটি পেলে বা সরকার থেকে যেমন বলা হয়েছে যেটি অত্যন্ত গৌরবের, আমরাও সেটি মনে করি অবশ্যই অত্যন্ত গৌরবের হতে পারে, কিন্তু পুরস্কার প্রাপ্তদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নেই কেন? আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা যে কেউ ক্রস চেক করতে পারেন। কারা এই তালিকায় রয়েছেন তাদের নামও আমি খুব সংক্ষেপে বলবো, এবং সেখান থেকে আমাদের বুঝে নিতে কষ্ট হবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এই তালিকায় নেই। তার আগে একটু জানিয়ে রাখি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি কি। 1990 সালে প্রিন্স অফ ওয়েলস প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক যে দাতব্য প্রতিষ্ঠান কিংস ফাউন্ডেশন, তাদের পক্ষ থেকে এই পুরস্কারটি দেওয়া হয় বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন এবং মানবিক কাজে অনুকরণীয় কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাঝে। যেমন 2024 সালে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এই পুরস্কার গ্রহণ করেছিলেন, এরকম আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই পুরস্কার গ্রহণ করেছেন। এবং সরকারের পক্ষ থেকেও যে প্রচারণা চালানো হয়েছে সে সম্পর্কে একটু বলি। যেমন গত জুনের 4 তারিখে 4 জুন
রীতিমতো সংবাদ সম্মেলন করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আমিন সিদ্দিকী যা বলছিলেন তার বক্তব্যটা একটু আপনাদেরকে বলি। তিনি বলছিলেন যে বিশ্বব্যাপী অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি স্বরূপ মানুষ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি জোরদারে অধ্যাপক ইউনূসকে রাজা তৃতীয় চার্লস 2025 সালে কিং চার্লস তৃতীয় হারমোনি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ডক্টর ইউনূসকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তিনি এই মন্তব্য করেছিলেন যে এটি কেবল প্রধান উপদেষ্টার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য স্বীকৃতি। এই পুরস্কার বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো দৃপ্ত উজ্জ্বল করবে। বেশ ভালো কথা, আমরাও তেমনটা মনে করি। কিন্তু বিপত্তিটা বাঁধিয়েছে তো ওয়েবসাইটে যে তালিকা কিংস ফাউন্ডেশনের, সেখানে যাদের নাম রয়েছে আমি একটু ছোট করে বলি। এই সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পাশে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে, যেগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি ছোট্ট করে শুধু তাদের নামগুলো বলছি। এমার্জিং ট্যালেন্ট, উদীয়মান প্রতিভার অধিকারী যারা, তাদের মধ্যে এই পুরস্কারটি এবার যারা পাচ্ছেন তার মধ্যে রয়েছেন এমিলি হার্স্ট, নেইল কানিংহাম, রুয়াদ থমসন। ইয়ং এন্টারপ্রেনার, তরুণ উদ্যোক্তা হিসেবে যারা পাচ্ছেন বার্নাবি হর্ন, জ্যাকব মার্স, এমা রোজ অ্যালাইন, বেথ সামারভিলে। কিছু প্রতিষ্ঠানও পাচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য, ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট যারা ফেলেছেন বা প্রভাব বিস্তার করেছেন বৈশ্বিকভাবে। দ্য ফ্যাশন কাউন্সিল জার্মানি, দ্য আকোজি রেসিডেন্সি, দ্য কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস। জনমত গঠনে যারা কাজ করেছে বা অ্যাডভোকেট অব দ্য ইয়ার এই ক্যাটাগরিতে যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন অ্যালেক্স লক্সটন, টনি সিং, প্যাট্রিক হোল্ডেন। কমিউনিটি পার্টনারশিপ অব দ্য ইয়ার এই ক্যাটাগরিতে বেশ কিছু প্রতিষ্ঠান, মানে 3-4টি প্রতিষ্ঠান পাচ্ছে এইবার পুরস্কারটি। তাদের মধ্যে রয়েছে ভাইব্রান্ট কমিউনিকেশন সার্ভিস, ভিসিএস, দ্য স্টিফেন লরেন্স ডে ফাউন্ডেশন, অশেন লিক প্রাইমারি স্কুল। কর্পোরেট অব দ্য ইয়ার এই ক্যাটাগরিতে যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন প্যাটাগনিয়া, পুক্কাটি, স্কটিশ পাওয়ার একটি রিনিউয়েবল এনার্জি কোম্পানি। টিচিং অ্যাওয়ার্ড এই ক্যাটাগরিতে পাচ্ছেন ক্লডিয়া প্যানারন্ডা, ফন্টেস, সামান্থা বাকলে এবং রবার্ট ফসেট। ইনোভেশন সর্বশেষ যে ক্যাটাগরি, ইনোভেশন ইন প্র্যাকটিস এই ক্যাটাগরিতে পাচ্ছেন পাকিস্তানের একজন নাগরিক নারী উদ্যোক্তা ইয়াসমিন লারি তার নাম, যিনি সামাজিক ন্যায় বিচার, জলবায়ু পরিবর্তনের বিষয়ে কাজ করছেন। আরো একটি গ্রুপ রয়েছে জলবায়ু পরিবর্তন মানে এই ক্যাটাগরিতেই, টিমোরাস ব্যাস্টিস, আম্মার জিমান। তো আমি মোটামুটি সবার নাম বলেছি বা পড়েছি, তাহলে আমাদের প্রধান উপদেষ্টার নাম কোথায়? বিভিন্ন গণমাধ্যমেও এমন খবরও এসেছে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার গত 4 তারিখে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে। যেমন আমি ইত্তেফাকের একটি নিউজ পড়ি ছোট করে, যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে হাই কমিশনার কুক সম্মানজনক কিং চার্লস হারমোনি পুরস্কার প্রাপ্তির জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। এবং এই নিউজে বলা হয়েছে যে দ্বিপাক্ষিক নানান ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যেমন বাণিজ্য, বিনিয়োগ, বিমান চলাচল সংক্রান্ত সহযোগিতা, অভিবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে বা অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, এই নিউজটা সব জায়গায় একই রকম এসেছে। আমি ইত্তেফাক থেকে পড়লাম, অন্যান্য যে গণমাধ্যম রয়েছে, আমাদের পত্রিকা রয়েছে, সব জায়গায় একই ধরনের নিউজ। অর্থাৎ এইটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো। আমার একটু খটকা লাগলো, আমি ব্রিটিশ এম্বাসির ফেসবুক পেজে গেলাম। 4 তারিখেই ব্রিটিশ এম্বাসির ফেসবুক পেজে, আপনারা নিশ্চয় দেখছেন, আমি স্ক্রিনশট দেখাচ্ছি,
সেখানে লেখা রয়েছে যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক মেট উইথ অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস 2 days ahead of his UK visit. They discussed the breadth of the partnership, including trade and investment and deepening cooperation on climate action and the Rohingya response. এর মধ্যে কোথাও সারা কুক যে এই পুরস্কারের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এই কথাটি লেখা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে এত বড় একটি বিষয়ে যা নয় তা দাবি করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই পুরস্কারটি গ্রহণ করতে তিনি লন্ডন যাচ্ছেন, কি হতে পারে? এটি আসলেই বিস্ময়কর, আমার কাছে আসলেই বিস্ময়কর। বিষয়টি কি এমন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রতিষ্ঠানগুলো এইবার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে তার কোনো একটি সদস্য, তার কোনো একটি উপদেষ্টা পদে রয়েছেন, তার কোনো একটি মানে এই কমিটিগুলোর যে কোনো একটি জায়গায় রয়েছেন এবং তাদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পুরস্কারটি গ্রহণ করছেন, বিষয়টি কিরকম হতে পারে? অস্বাভাবিক কিছু নয়। যদি তাই হয়ে থাকে তাহলে পুরস্কার তো তিনি পাচ্ছেন না। তিনি যদি নাই পেয়ে থাকেন তাহলে মানে পুরস্কার তো ওই সংগঠন বা ওই প্রতিষ্ঠানটি পাচ্ছে, সেটি তো বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মানে গৌরব জানানোর কিছু নেই, বা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে পাচ্ছেন না, বা দেশের জন্য তিনি এই পুরস্কারটি বয়ে নিয়ে আসছেন না। কেন এই ধরনের প্রচারণা? এবং তবে এটি তো আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন সফরকে এই 10 মাসের 10টি সফর তার হয়ে গেছে। বিভিন্ন সফরের মধ্যে যেগুলো রাষ্ট্রীয় সফর নয় সেগুলো রাষ্ট্রীয় সফর বলে চালিয়ে দেওয়া হয়েছে তার প্রেস উইং থেকে। বিভিন্ন বৈঠকে যে কথাবার্তা হয়েছে যা নয় তাই প্রচার করা হয়েছে তার প্রেস সচিবের পক্ষ থেকে বা প্রেস উইং এর পক্ষ থেকে। কেন এগুলো প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। এগুলো করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছোট করা হয়েছে। এবং এইবারে যদি এটি হয়ে থাকে, আমি জানি না, আমি এখনো নিশ্চিত নই যে বিষয়টি আসলে কি, কিন্তু তালিকায় তো নাম নেই। তিনি যে ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে থাকেন না কেন, যদি সত্যি সত্যি পেয়ে থাকেন তার নাম কিন্তু থাকবে, কেন তার নাম নেই? আমি চাই আমার বিশ্লেষণটি ভুল হোক, আমি চাই আমার ধারণাটি ভুল হোক, আমি ছোট হতে পারলেও ডক্টর মোহাম্মদ ইউনুস যেন ছোট না হন। আর যদি তাই হয়ে থাকে তবে নিঃসন্দেহে বিষয়টি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর, যথেষ্ট অবমাননাকর। যা নয় তাই প্রচার করা হচ্ছে। এবং আপনারা জানেন যে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে সফর উপলক্ষে আগামী 12ই জুন সেখানকার বাঙালি কমিউনিটির সঙ্গে যে মত বিনিময় এবং নাগরিক সম্বর্ধনা আয়োজন করা হয়েছিল, একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে অনুষ্ঠানটি হবে তার দায়িত্ব নিজেই নাকি দিয়েছেন সেখানে অবস্থানরত বাংলাদেশি শাহগীর বক্ত ফারুক যখন সবকিছু অ্যারেঞ্জ করলেন, যে ভেন্যু তিনি নির্বাচন করলেন, সেই কমিউনিটি হল বা মিলনায়তনের পক্ষ থেকে নাকি বুকিংটি ক্যান্সেল করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আবার এই যে শাহগীর বক্ত ফারুক, তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের খুবই ঘনিষ্ঠ লোক, খুব ঘনিষ্ঠ ব্যক্তি না হলে তো তার উপরে দায়িত্ব দিতেন না, নিজেই নাকি তাকে দায়িত্ব দিয়েছেন যে এটা তুমি করো। এই শাহগীর বক্ত ফারুক আবার আওয়ামী পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তার বাড়ি সুনামগঞ্জে, আরো অনেক পরিচয় রয়েছে, সেগুলো আমি নাই বললাম, কিন্তু ক্যান্সেল করা হয়েছে। মানে তার এই সফরকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ব্রিটেন সফরটি বেশ তুলকালাম কাণ্ড ঘটিয়েছে। এরই মধ্যে যা যা খবর আমরা পাচ্ছি, আমি আবারও বলি, আমি কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে যেই তালিকা পেয়েছি, আপনারা নিজেরাই ক্রস চেক করে দেখতে পারেন, তার কোথাও কোনো নাম ডক্টর মোহাম্মদ ইউনুসের নেই। যদি বিশেষ ক্যাটাগরিতেও তিনি এই পুরস্কারটি পেয়ে থাকেন তাতেও তো তার নামটা অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু নেই। আর যদি সত্যি সত্যি তিনি এই পুরস্কার না পান তাহলে এই ঢাকঢোল পেরানোর কি অর্থ থাকতে পারে আমরা অনুমান করতে পারি, কিন্তু আমাদের জন্য তা
নিঃসন্দেহে অপমানজনক। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।